সুধী দর্শক, আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেলের সংলাপ অনুষ্ঠানে। 12ই মার্চ 2026, ফ্যাসিবাদ মুক্ত নতুন বাংলাদেশে এক ঐতিহাসিক মাহেন্দ্রক্ষণ। 24-এর গণ অভ্যুত্থানে প্রায় 1,500 প্রাণের বিসর্জন আর 20,000-এর বেশি মানুষের আহত হওয়ার বিনিময়ে গঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ অধিবেশনের যাত্রা শুরু হলো আজ। স্বাগত বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান এই সংসদকে জনগণের সত্যিকারের প্রতিনিধিত্বশীল ও জবাবদিহিমূলক করার অঙ্গীকার ব্যক্ত করেন। বলেন, ব্যক্তি ও দলের স্বার্থের চেয়ে দেশের স্বার্থকে প্রাধান্য দেয় বিএনপির মূল রাজনীতি। সংসদে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচিত করা হয় বিএনপির পক্ষ থেকে। দুপুরের পর শুরু হওয়া অধিবেশনে বক্তব্য রাখেন বিরোধী দলীয় নেতা জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। অতীতের চরিত্র হননের সংসদের পরিবর্তে স্পিকার বিরোধী দলের উপর ইনসাফ প্রতিষ্ঠা করবেন এমন প্রত্যাশা করেন তিনি। অধিবেশনের সব কিছু ঠিকঠাক থাকলে বা চললেও গণ্ডগোলটা বাধে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের বক্তব্য দেয়াকে ঘিরে। রাষ্ট্রপতির বক্তব্যের আগে প্লে কার্ড হাতে প্রতিবাদ জানান জামায়াত এনসিপির সংসদ সদস্যরা, পরে ওয়াকআউট করেন তারা। বিরোধী দলের সংসদ সদস্যরা বলেন, রাষ্ট্রপতি জুলাই হত্যাযজ্ঞের সহযোগী ছিলেন, তাই তার ভাষণ দেওয়ার কোনো অধিকার নেই। জনগণের প্রশ্ন, দীর্ঘ 2 বছর পর শুরু হওয়া সংসদ অধিবেশনের প্রথম দিনেই কেন ওয়াকআউট? সেই সাথে আগামী অধিবেশনগুলো কেমন হবে? প্রাণবন্ত হবে নাকি সেই একই অবস্থা হবে? তা এখন দেখার অপেক্ষায় পুরো জাতি। দর্শক, তাই আজকে আমরা আজকের আলোচনার বিষয় নির্ধারণ করেছি নতুন সংসদের প্রথম দিনে ওয়াকআউট আলোচনা। এই বিষয় নিয়ে আলোচনা হবে সমসাময়িক আরও কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করবার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন, আমার ডানে আছেন মাহবুব আজিজ, সাংবাদিক ও কলামিস্ট। মাহবুব আজিজ, আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। আমার বাঁয়ে আছেন আল মামুর রাসেল, আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। আল মামুর রাসেল, আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। দর্শক, পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন। যদি প্রথমে একটু মাহবুব আজিজের কাছে একটু যেতে চাই। মাহবুব আজিজ, নিশ্চয়ই দীর্ঘ যদি বলি 2 বছর পর সংসদ অধিবেশন শুরু হলো, পূর্ব জাতি যদি দেশের মানুষ সব আকাঙ্ক্ষা ছিল আজকের সংসদে কি হচ্ছে। টেলিভিশন সেটগুলোতে আমরা দেখেছি মানুষ বেশ অধীর আগ্রহ নিয়ে বসেছিলেন সংসদ অধিবেশন কেমন হবে নতুন বাংলাদেশে। সেখানে দেখা গেল বক্তব্য রাখলেন প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতা, কিন্তু যেই মুহূর্তে রাষ্ট্রপতির ভাষণ শুরু হলো তখন শুরু হলো একটু হট্টগোল। যদি বলি জামায়াতের এবং এনসিপির সংসদ সদস্যরা প্লে কার্ড দেখালো বিভিন্ন ধরনের ওই সময় এবং পরে ওয়াকআউট করলেন। তাদের দাবি হলো জুলাই হত্যাযজ্ঞের সাথে রাষ্ট্রপতি জড়িত, সুতরাং তার ভাষণ দেওয়ার নৈতিক কোনো অধিকার নেই। আপনি কি বলবেন? জি, ধন্যবাদ, শুভেচ্ছা। দেখুন যে শফিকুর রহমান সাহেবের বক্তব্য থেকে শুরু করি। উনি কিন্তু বলেছেন যে চরিত্র হননের যে সংসদ, সেই যাত্রা থেকে আমাদেরকে সরে আসতে হবে। আমরা আসলে যা আজকে দেখলাম প্রথম দিন, সেই জায়গাতে আসলে চরিত্র হনন না বললেও বলা যায় যে চরিত্র শনাক্তকরণের যে চেষ্টা হলো প্রথম দিন, তা কি বিগত যেই গণ আন্দোলন এবং তার যে মূল যে প্রত্যয় তার সাথে কতখানি সম্পর্কযুক্ত? এই যে দীর্ঘ 15-16 বছরের স্বৈরাচারী যে শাসন, যে অবরুদ্ধ একটা বাস্তবতা ছিল, আমিডামি নির্বাচন, একক নির্বাচন, কর্তৃত্ববাদ, সেখান থেকে বেরিয়ে আসবার জন্য মানুষের যে সম্মিলিত যে একটা আন্দোলন, তারই তো বিস্ফোরণ আমরা দেখি যে 24-এর গণ অভ্যুত্থানে। এবং গণতন্ত্রের যে যাত্রা, সেটা নানান ঘাত প্রতিঘাত, সংশয়, অবিশ্বাসের 18 মাস, বেশ একটা দীর্ঘ সময় এবং অপ্রয়োজনীয় সময় কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার ব্যয় করে জাতীয় ঐক্যমত্য কমিশনের নামে, এবং যেটা আরও কম সময়ে যেইখানে তারা পৌঁছেছে, এটা কিন্তু এত সময় লাগবারও কথা নয়। এটা তারপরেও বিএনপি, বিশেষত বিএনপি, অনেক ম্যাচিউর্ড আচরণ তখন করেছে, যে তখন যদি তারা এই বিষয়গুলো বেশি সামনে নিয়ে আসতো, হয়তো পরিস্থিতি আরও ঘোলাটে হতো, নির্বাচন আরও দূরে যেত। যেই কারণে গণভোটের প্রশ্নে তারা এক ধরনের একটা অবস্থান নিয়েছে, আপাতত অবস্থান, যেটা বোঝাই যাচ্ছিল যে তারা যদি বিপুল ভোটে বিজয়ী হয়
এবং তাদের যদি সেরকম ম্যান্ডেট থাকে তখন তারা নোট অফ ডিসেন্ট সামনে নিয়ে আসবে, যেটা তারা এখন নিয়ে আসছে। নোট অফ ডিসেন্ট জামায়াতেরও ছিল, তারা অবশ্য সেটা সামনে আনছে না। এবং এই সব কিছু মিলিয়ে আপনি দেখুন যে যে রাষ্ট্রপতির কাছে অন্তর্বর্তীকালীন সরকারের মন্ত্রিত্ব বা উপদেষ্টার মন্ত্রিত্বেরই সমতুল্য, সেটার শপথ নিতে তখন আপত্তি নেই, এবং সেই ধারাবাহিকতা রক্ষার জন্য তখন রাষ্ট্রপতিকে মেনে নিতে অসুবিধা নেই। কিন্তু যখন সেটা চেয়ারে বসে যাওয়া হচ্ছে এবং যখন বোঝা যাচ্ছে যে আমরা তো আরও অনেক কিছু পেতে পারতাম, এখানে তো শূন্যতা আরও বেশি ছিল, এটা যখন বোঝা গেল তখন কিন্তু জনাব শাহাবুদ্দিন সাহেবের ডাকনামটি সামনে চলে এলো। আর কোনো ব্যক্তিত্বের ডাকনাম কিন্তু নিয়ে এইভাবে বলা হয় না, কাউকে হেয় করার জন্য, ছোট করবার জন্য। এই যে এক ধরনের অশ্রদ্ধা, এক ধরনের মানে এটাকে একটা মব সন্ত্রাসী বলা যায়, যে মব সন্ত্রাস আমরা 18 মাসে দেখেছি, যে মবতন্ত্র এবং মব রাজা ডক্টর ইউনূসের নেতৃত্বে যে ঘটনাগুলো ঘটেছে, তার যারা সহযোগী ছিলেন বিশেষত এনসিপি এবং জামাতে ইসলামী, যেই সাম্প্রদায়িক রাজনীতিটাকে উস্কে দেবার চেষ্টা করেছিলেন ডক্টর ইউনূস এবং তার সরকারের অবশ্যই একটি অংশ, তা বিভিন্ন কার্যক্রমে, এগুলো আমরা অনেকবার বলেছি, এগুলো আর বলবার কিছু নাই নতুন। কিন্তু এই যে আজকের ওয়াকআউটটা কি মব সন্ত্রাস মনে করেন কিনা? অবশ্যই এক ধরনের মব সন্ত্রাস তো বটেই। প্ল্যাকার্ড নিয়ে উপস্থিত হওয়া এবং সেখানে যেই স্লোগান দেওয়া, তাহলে এই স্লোগান আপনি সেদিন দিলেন না কেন? 5 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত যে উপদেষ্টারা, তখন তো একটা অপ্রস্তুত আসলে পরিস্থিতি, কারণ এই যারা এই একটি রাজনৈতিক নেতৃত্বহীন একটি গণ অভ্যুত্থান ঘটে গেছে, কারণ মানুষের ভিতর প্রচণ্ড ক্ষোভ, রাজনৈতিক নেতা বিশেষত যারা দায়িত্বে ছিলেন তাদের উপরে, এবং বিএনপি সামনেই ছিল না, এক পর্যায়ে বলেছিল এটা ছাত্রদের আন্দোলন, আমরা কিছু না। আর জামাত তো নানানভাবে গুপ্ত অবস্থায় ওই সময় তো কিন্তু জামাতের কেউ ছিল না, উপদেষ্টা এনসিপির উপদেষ্টা ছিল না। উপদেষ্টা মানে কি? উপদেষ্টা কি প্রকাশ্যে শপথ থাকতে তারাই হবে নিয়েছিল, কিনা? কারণ আপনার সামরিক বাহিনীর যিনি প্রধান, তিনি তো সবার আগে জামাতের আমিরের কথা বললেন 5ই আগস্ট বেলা 2:30টায়, কারণ তিনি তো তখন সমহিমায় ওখানে উদ্ভাসিত। এবং তারপর যখন আমরা দেখলাম যে এই উপদেষ্টা মণ্ডলী সেখানে দায়িত্ব নিলেন, তারা এই গণ অভ্যুত্থানে, আপনি বলুন তো, ডক্টর ইউনূস থেকে শুরু করে একদম রিজওয়ানা হাসান পর্যন্ত গণ অভ্যুত্থানে কার কি ভূমিকা? কেউ কেউ তো অস্ট্রেলিয়ায় বসা ছিলেন, সেখান থেকে কয়েকটি ফেসবুক স্ট্যাটাস দিতেন যিনি সংস্কৃত উপদেষ্টা হলেন, এবং উপদেষ্টা হবার পর তিনি নিত্য নতুন বয়ান তৈরি করলেন মুক্তিযুদ্ধ নিয়ে। যেই সমস্যা নিয়ে গণ অভ্যুত্থান 24-এর, সেই জায়গাটিতে ফোকাস না হয়ে যে কি করে আমরা গণতন্ত্রের পথে যাব, কি করে আমরা প্রগতিশীলতার পথে যাব, কি করে আমরা সকলে সমান মর্যাদার একটা সমাজের যাব, অন্তর্ভুক্তিমূলক সমাজ, যেটা আওয়ামী লীগ অস্বীকার করেছে এবং তার বিরুদ্ধে বললেই বলেছে বিএনপি জামাত, যে ট্যাগ দিয়েছে, সেটাই আবার করা হলো, তার বিরুদ্ধে বললেই আওয়ামী দোসর। একই অবস্থা হলো। এবং আজকে আমরা যেখানে দেখলাম, অত্যন্ত বিস্ময়ের সাথে দেখলাম, যখন শোক প্রস্তাব গৃহীত হলো এবং যেটা একটা বিচারের রায় হয়েছে, তাদেরকে নিয়ে যখন শোক প্রস্তাব করা হলো 71-এর ঘাতক, ধর্ষণ ইত্যাদির অভিযোগে, তার মানে আপনি যখন শোক প্রস্তাব দিচ্ছেন, এই বিচারকেই তো আপনি জাতীয়ভাবে প্রশ্নবিদ্ধ করে দিলেন। তার মানে এই বর্তমান যারা সরকার এবং বিরোধী দল, তারা সকলেই কি তার বিরোধিতা করছে? তাহলে এই যে চরিত্র হননের যেই সংসদের বিরুদ্ধে যাবার যাত্রার কথা বলা হলো, তাহলে কি চরিত্র হনন করা হলো না? জি, আসবো আপনার কাছে এই প্রসঙ্গে। যদি আল মামুন রাসেল, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ আজকে তিনি বলেছেন, যখন জামায়াত সহ এনসিপি তারা যখন ওয়াকআউট করলেন, তখন তিনি বলেছেন বর্তমান রাষ্ট্রপতি 5 ও 6 আগস্ট এই বিরোধী নেতাদের সঙ্গে আলোচনা করেছে এবং তার কাছেই অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার শপথ নিয়েছিলেন। তখন তো আপনারা অস্বীকার করেনি, এখন কেন অস্বীকার করছেন বা ওয়াকআউট করার চিন্তা? অসংখ্য ধন্যবাদ জানুল ভাই চমৎকার প্রয়াসে আমাকে যুক্ত করার জন্য। সাথে আমার সহ প্যানেলিস্ট মাহবুব ভাই, খুব সিনিয়র সাংবাদিক, ওনাকেও শুভেচ্ছা জানাচ্ছে এবং দর্শক যারা আছে তাদেরকেও শুভেচ্ছা জানাচ্ছে। প্রথম কথা হচ্ছে, দেখেন ওয়াকআউট, মাহবুব ভাই তো বললেন ওয়াকআউট একটা মব সন্ত্রাস। আমি মনে করি ওয়াকআউটটা হচ্ছে একটা গণতান্ত্রিক একটা স্বীকৃত প্রসিডিউর। এটা শুধুমাত্র নট অনলি ইন বাংলাদেশ, ইচ অ্যান্ড এভরি কান্ট্রি। আপনি বলবেন এটা কি সাংবিধানিক? না, সাংবিধানিক না। আমাদের সংবিধানের বাহিরে সংসদ পরিচালনার জন্য একটা রুল অফ প্রসিডিউর আছে, সংবিধান বিধি প্রণালী আছে, সংসদ বিধি প্রণালী আছে। যে সংসদ বিধি প্রণালীর একটা স্বীকৃত প্রতিবাদ হচ্ছে ওয়াকআউট। আপনি দেখেছেন লন্ডন, ইংল্যান্ডকে আমরা সভ্য বলি, সেই ইংল্যান্ডের ব্রেক্সিট নিয়ে ওয়াকআউট করেছিল বিরোধী দল।
আমরা ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র, অনেকের সময় আমরা ভারতকে আবার অনুকরণ করি। লোকসভায় আপনি ল্যান্ড অ্যাকুইজিশন রুল নিয়ে ওয়াকআউট করেছিলেন। ওয়াকআউটটা মানে হচ্ছে আমি সংসদে আমি স্পিকারের একটা সিদ্ধান্তকে মানছি না, এটার প্রতিবাদ স্বরূপ এটা বৈধ প্রক্রিয়া, এটা একটা বৈধ প্রক্রিয়া। এখন কথা হচ্ছে প্রতিবাদটা কি ছিল? বিরোধী দলের প্রতিবাদ ছিল যিনি এই রাষ্ট্রপতি, তিনি হচ্ছে ফ্যাসিস্টের দোসর ছিলেন। এখন আপনি প্রশ্ন তুলতে পারেন ওনাকে যেন বক্তব্য দিতে না দেওয়া হয়। কারণ আপনি প্রশ্ন তুলতে পারেন ফ্যাসিস্টের দোসর ওনার হাতে, আপনি যেটা প্রশ্ন করলেন ওনার হাতে শপথ নিয়েছিল। আপনি জানেন যখন অন্তর্বর্তীকালীন সরকার গঠন হবে তখন জুলাই যোদ্ধা যারা ছিল তারা শহীদ মিনারে তারা চেয়েছিল জুলাইয়ে ঘোষণাপত্র প্রকাশ করার জন্য, ঘোষণাপত্র করে সেখানে শপথ নেওয়ার জন্য, কিন্তু তখন বিএনপি বিরোধিতা করেছে। বিএনপি বলেছে না, তাহলে যে রাষ্ট্রপতিকে অবজ্ঞা করা হবে, আর রাষ্ট্রপতিকে যদি অবজ্ঞা করা হয় তাহলে সাংবিধানিক শূন্যতা তৈরি হবে। কেন সাংবিধানিক শূন্যতা তৈরি হবে তারা বলেছেন, এজন্য সাংবিধানিক শূন্যতা তৈরি হবে, রাষ্ট্রপতি তো পদত্যাগ করতে হবে। পদত্যাগ কার কাছে করবে? প্রধানমন্ত্রী নেই, স্পিকারের কাছে করবে, স্পিকারও তো নেই, সবাই পালিয়ে গেছে। তাহলে রাষ্ট্রপতি কার কাছে পদত্যাগ করবে? যেহেতু রাষ্ট্রপতি পদত্যাগ করার জায়গায় নেই, এজন্য রাষ্ট্রপতিকে রাখতে হবে, তাহলে সাংবিধানিক শূন্যতাটা কি হবে? শূন্যতা তৈরি হবে না। এই জন্য বিএনপির বিরোধিতার কারণে রাষ্ট্রপতিকে পদত্যাগ করানো যায় নাই, পরবর্তীতে বাধ্য হয়ে, যাতে ওয়ে নেই, শহীদ মিনারও শপথ নেওয়ার সুযোগ হয় নাই, পরবর্তীতে বাধ্য হয়ে এখন আমাদের শরীয়তে একটা বিধান যা জরুরাত তবিহাল মাজুরাত, মানে প্রয়োজনে নিষিদ্ধ বস্তু সিদ্ধ হয়। ধরেন আপনি খাওয়ার কোনো ওয়ে নেই, কোনো হালাল খাওয়ার নেই, বাধ্য হয়ে শরীয়তের বিধান হচ্ছে যদি শুকরের মাংস থাকে আপনাকে সেটা খেতে হবে, কিন্তু যদি হালাল খাবার থাকে তাহলে শুকরের মাংস আপনার জন্য হারাম। এখন কথা হচ্ছে আজকে কি হয়েছে? আজকের আপনি প্রথমে সভাপতি ঘোষণা করলেন। সভাপতি কি আমাদের সংবিধানে আছে? আমাদের সংবিধান হচ্ছে সংবিধানে 74 আর্টিকেলে বলা আছে যতক্ষণ যদি কোনো সংসদ ভেঙে যায় আগের যিনি স্পিকার থাকবেন তিনি পরবর্তী সংসদের স্পিকার হিসেবে থাকবেন। এখন আপনি বলেন পরবর্তী সংসদের স্পিকার কি দেশে নাই? আছে। শামসুল হক টুকু সাহেব জেলে আছেন, ওনাকে প্যারেলে মুক্তি দিয়ে আপনি সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা করার জন্য আপনি কি করতে পারতেন? এই সংসদ স্পিকারটা বানাতে পারতেন। তারপরে স্পিকার বানানোর পরে স্পিকার নির্বাচিত হওয়ার পর রাষ্ট্রপতি পদত্যাগ করতে পারতো, তারপর আপনি এভাবে ধারাবাহিকতা করতে পারতেন। কিন্তু না করে আপনি কি করলেন? সংবিধানের বাইরে গিয়ে একজন সভাপতি ঘোষণা করলেন। এখন আপনি সেটা কোথায় পেলেন? আপনি 1973 সালে একটা প্রেসিডেন্ট নিয়ে আসলেন, উদাহরণ নিয়ে আসলেন। 1973 সালে যখন প্রথম সংসদ, তখন হচ্ছে আব্দুর রশিদ তর্কবাদীকে প্রথম সভাপতি ঘোষণা করা হয় 1973। এটা তো প্রথম সংসদ ছিল। আর আজকের এটা তো প্রথম সংসদ নয়, আজকে তো স্পিকার আছে, স্পিকার জেলে আছে, আপনার জেলে তো আছে, প্যানেলে মুক্তি দিয়ে আপনি করতে পারতেন। এখন কথা হচ্ছে তাহলে আপনি এখন স্পিকার আপনি নির্বাচিত করলেন, যাক আপনি সভাপতি দিয়ে স্পিকার নির্বাচিত করলেন। স্পিকার নির্বাচিত করার পরে আপনার তো হালাল খাবার চলে আসছে। হালাল খাবার কি? আপনার প্রেসিডেন্ট কার কাছে নিতে পারতো এই পদত্যাগপত্র? স্পিকারের কাছে। যদি স্পিকার কাছে পদত্যাগপত্র করতো তাহলে এই স্পিকারটা হয়ে যেত ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি। স্পিকারকে শপথ কে করাতেন তাহলে? হ্যাঁ, আপনাকে এটা আমি বললাম স্পিকার শপথ নেওয়ার পরে। স্পিকার শপথ নেওয়ার পরে স্পিকার শপথটা কার কাছে নেবেন? স্পিকার তো অবশ্যই রাষ্ট্রপতির কাছে, আপনি তো করলেন এটা। আর স্পিকার যদি আপনি আগের স্পিকারে নিয়ে আসেন তাহলে তার রাষ্ট্রপতির কাছে শপথ নেওয়া লাগতো না। আচ্ছা, তাহলে আপনি যখন স্পিকার যখন শপথটা নিল, স্পিকার শপথ নেওয়ার পরে আপনি কি করতে পারতেন? আপনি রাষ্ট্রপতিকে স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিতে পারতেন। এরপরে কি হতো? এই স্পিকারটা হয়ে যেত ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, তারপর ডেপুটি স্পিকার হয়ে যেত স্পিকার। তাহলে তো আপনার তো হালাল খাওয়ার এখানে সুযোগ আছে। আগে তো বলেছেন যে স্পিকার এই যে ফ্যাসিস্টের দোসর তাকে তো সে তো পদত্যাগপত্র দিতে হবে। কার কাছে দিবে? সেই স্পিকার তো আওয়ামী লীগের দোষ, তাহলে কিভাবে করবেন? কার কাছে দিবে? জি, যদি আপনি তো এর আগে বলেছেন কার কাছে তিনি পদত্যাগপত্র জমা দিবেন। এখন তো আপনার সুযোগ ছিল, কিন্তু এরপরও আপনি সেই পদত্যাগপত্রের সুযোগটা দিলেন না। এখন কথা হচ্ছে দেখেন আমাদের সংবিধানে আর্টিকেল 7টা হচ্ছে সুপ্রিমেসি অফ কনস্টিটিউশন, সলেম এক্সপ্রেশন উইল অফ পিপল। জনগণের অভিপ্রায় হচ্ছে সবার উপরে, জনগণের অভিপ্রায়ের উপর কোনো সুযোগ নেই, জনগণের অভিপ্রায়টা সর্বোচ্চ। আপনি দেখেন আমাদের দ্বিচারিতা জায়গাটা কোথায় জানেন? যদি আমি জনগণের অভিপ্রায় যদি বলি তাহলে তো বিএনপি জনগণের অভিপ্রায় বেশি পেল না? 212-13টা আসন পেয়েছে। কিন্তু একটা বাবার দুইটা সন্তান, এক সন্তানে ধরেন মার্কস পেয়েছে 50, আরেক সন্তানে মার্কস পেয়েছে 67। আপনি বললেন প্রথম সন্তানটা বৈধ, দ্বিতীয় যে 67 নাম্বার পাইছে সে অবৈধ সন্তান, তাহলে কি হবে? জনগণের অভিপ্রায় তো দুইটাই, গণভোট। আপনাকে একটা জনগণ ভোট দিয়েছে দুই ধরনের ভোট। একটা হচ্ছে দেশ কে চালাবে দিয়েছে, প্রধানমন্ত্রী চালাচ্ছে, আর দেশ কিভাবে চলবে সেটাও তো অভিপ্রায় দিয়েছে। তো
তো সে অভিপ্রায়কে তো আপনি অবৈধ সন্তান বলছেন এখন। সে অভিপ্রায় তো আপনি সাংবিধানিক, আপনি বলছেন এটা 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 কি বলে, এই সংবিধানের বাইরে হচ্ছে, গণভোট সংবিধানে নেই, কিন্তু 2024 সালে এই যে পঞ্চদশ সংশোধনী এটাতে বাতিল আমি করা হয়েছে। ক্লোজিংয়ে চলে বিএনপি কেন তাহলে রাষ্ট্রপতিকে রেখে দিলেন বলে মনে হচ্ছে আপনার? সেটা আমার কাছে মনে হয় এটা একটা কমিটমেন্ট, কিরকম একটা কমিটমেন্ট, নির্বাচনী কমিটমেন্ট। কিরকম বিষয়টা? কেমন কমিটমেন্ট আমি বলি। নির্বাচন আপনি দেখেছেন, আমরা নির্বাচিত হওয়ার পরে বিএনপির অনেক সংসদ সদস্যকে দেখেছি আওয়ামী লীগের অফিস খুলে দিতে, উদ্বোধন করতে। আবার আওয়ামী লীগের নেতারা জেল থেকে বের হচ্ছে, তাকে ফুলের মালা গলায় দিয়ে বের করছে। তার মানে এটা নির্বাচনের একটা কমিটমেন্ট, যে আমরা যদি নির্বাচিত হই, আওয়ামী লীগ যদি আমাদেরকে ভোট দেয়, আপনাদের একজন তো অভিভাবক আছে, তাকে তো আমরা রেখে দিয়েছি। আমাদের কারণেই তো আপনি দেখেছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যায় না, কিন্তু বিএনপির কারণে প্রথমে নিষিদ্ধ করা যায় না, পরবর্তীতে এনসিপি জামাত আন্দোলন করার পরে পরবর্তী আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে। এর রাষ্ট্রপতিকে সরানো যায় না কার কারণে? বিএনপির কারণে। তো তাহলে বিএনপি এটা প্রকাশ করেছে নির্বাচনী কমিটমেন্ট। হ্যাঁ, এটা কমিটমেন্ট, সেই আচ্ছা, একটু কমিটমেন্ট আসি, আলগে একটু রেখেছে। যদি আসি বাবাজি, আপনি কি মনে করেন যে ভাই একটা বলেছেন যে একটা সুযোগ ছিল ডেপুটি স্পিকারকে প্যারোলে মুক্তি পেয়ে একটা শপথ গ্রহণের একটা সুযোগ ছিল, কিন্তু বিএনপি সেটা রেখে দিয়েছে। তিনি বলছেন বিএনপির এটা কমিটমেন্ট ছিল রাষ্ট্রপতির সাথে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার বিষয়টা। অনেকগুলো পয়েন্টে উনি বললেন। তো যেমন উনি বললেন যে আমি বলেছি যে ওয়াক আউটকে আমি মব সন্ত্রাস বলেছি, আমি তা বলি নাই। কিন্তু আমি বলেছি যেভাবে প্ল্যাকার্ড নিয়ে তারা আগের থেকে রেডি হয়ে বসে আছে এবং বাইরে যে ঘটনাগুলো ঘটেছে, আমাদের মনে পড়ছে যে গত 18 মাস ধরে আমরা এই ঘটনাগুলো দেখেছি, তারাই তৈরি। আমরা ছায়ানটে হামলা দেখেছি, আমরা উদীচিতে হামলা দেখেছি, আমরা মুক্তিযুদ্ধের ভাস্কর্যে হামলা দেখেছি। আজকে কোনো হামলা হয়েছে? হামলা তো আর সরাসরি এক ধরনের হয় না, এটাও তো এক ধরনের হামলা। আপনি বাইরে একরকম ভাবে বলবেন, আপনি ভেতরে প্ল্যাকার্ড নিয়ে উপস্থিত থাকবেন, এবং এই বিষয়ে আপনার একটা শক্তি জানান দেওয়া, অর্থাৎ আপনারা অনেক শক্তিধর হয়ে উঠেছেন। এই শক্তিধরটাই হচ্ছে এই গত যে 18 মাসের মব রাজার যে কৃতিত্ব। এই শক্তিটা এলো কোত্থেকে? 3 থেকে 7 শতকরা যে ভোট, সেই ভোট হঠাৎ করে 36% হয়ে গেল, এবং নানান রকম অনেক ধরনের জারিজুরি আমরা এখন শুনতে পাচ্ছি। এবং তারা যে 71-এর এরকম একটা পরাক্রমশালী যে রাজাকার বাহিনী, যারা পুরো জাতির বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়েছিল, তারা আজ সংসদে বসে তাদেরই এই কৃতকর্মের যে ঘটনাগুলো, সেইটার ব্যাপারে শোক প্রস্তাব উত্থাপন করে ফেলছে। এই যে এক ধরনের উত্থান ডানপন্থার, এই উত্থানটাই আমি মনে করি এক ধরনের কমিটমেন্ট, যেটা ভাই বলেছেন খুব যথার্থ। হ্যাঁ, কমিটমেন্ট। এই কমিটমেন্ট যদি আমরা বলি যে হ্যাঁ, আমরা এবং মামুদের নির্বাচনের কমিটমেন্ট হয়েছে, এবং আমরা এবং মামুরা যে একসঙ্গে বসেছেন, তা আমরা এবারে সংসদে দেখতে পাচ্ছি। এবং সেইখানে এই ধরনের যে শক্তি প্রয়োগ বা একটা এই ধরনের রক্তক্ষয়ী আন্দোলনের পরে একটা সংসদ বসতে যাচ্ছে, সেখানে আপনি বাইরে এরকম প্ল্যাকার্ড নিয়ে আপনাদেরকে এইরকমভাবে আক্রমণাত্মক ভূমিকা অবতীর্ণ হতে হবে? বিএনপি কি কখনো বলেছে যে আমরা জুলাই সনদ আমরা মানব না, কিংবা জুলাই শহীদদের আমরা শ্রদ্ধা জানাবো না? এখন জুলাই শহীদদের শ্রদ্ধা জানালে আমাদের যা পরম্পরা, আমাদের যা ঐতিহ্য, ইতিহাস, মুক্তিযুদ্ধের ইতিহাস, সবগুলোকে বাতিল করে দিতে হবে? মুজিবকে কাল্ট বলতে হবে? 32 নম্বর ভাঙতে হবে? এই জায়গাটাতেই তো আমরা দেখলাম যে ঠিক নির্বাচনের আগে কিন্তু মুখোমুখি দাঁড়িয়ে গেল বিএনপি একদিকে, আরেকদিকে জামাত এবং এনসিপি। তখন বিএনপির যেই ভূমিকা আমরা দেখলাম, সেটা কি শুধুমাত্র নির্বাচনী বৈতরণী পার হবার জন্যে? আজকের প্রথম দিন কিন্তু ঠিক সেই যে আচরণ তার সাথে পুরোপুরি যায় না। যদিও আমরা প্রথম একদিনের ভূমিকা দিয়েই আমরা কোনো মীমাংসায় পৌঁছতে পারি না, আমরা সামনের দিনগুলোতে আরও দেখতে চাই। আপনি দেখুন যে এখানে অধিকাংশই নবীন সদস্য যারা প্রথমবার এসেছেন, বিশেষ করে জামাতে ইসলামী, তাদের পররাষ্ট্র নীতি কি আমরা জানি না, তাদের পররাষ্ট্র বুদ্ধি কি আমরা জানি না। আমরা দেখলাম যে তারা একটা দাবি করে বসেছে বা এক ধরনের অনুরোধ করেছে যে তাদের মন্ত্রীর মর্যাদায় পররাষ্ট্র বিষয়ক একজন প্রতিনিধি তারা চাইছিলেন। তো এই যে বিষয়গুলো, অর্থাৎ তাদের চিন্তা ভাবনা আছে যে তাদের পররাষ্ট্র নীতিটা কি, তাদের যে সামাজিক ভারসাম্য নীতিটা কি, ইতিহাস ঐতিহ্য নিয়ে তাদের চিন্তা ভাবনা কি, নারী বিষয়ক তাদের চিন্তা কি, এই বিষয়গুলো আমরা বাইরে বিক্ষিপ্তভাবে বিভিন্ন কিছু শুনেছি। আমরা আগামী দিনের যে মূল জায়গাটি সংসদ, সেখানেই কিন্তু আমরা বুঝতে পারবো যে বাংলাদেশের চেহারাটি তারা কিভাবে চায়। এবং সেই জায়গাতে আসল তর্ক বিতর্ক এবং সিদ্ধান্ত গ্রহণ, কারণ আইনের শাসন যদি আমরা চাই, তাহলে এই 18 মাস তারা তো বলেছে আমরা যা খুশি তা করতে পারতাম, আমরা সচিবালয়ে গিয়ে মন্ত্রীকে ইচ্ছা মতো গালি দিতে পারতাম। সেই হীরক রাজার দেশ থেকে তো আমরা বেরিয়ে এসেছি, এবং আমরা কতখানি বেরিয়েছি বা আদৌ বেরিয়েছি কি না, কারণ আপনি দেখুন যে এই যেই
সংসদের অধিবেশন আমরা দেখছি, তা কি অনেকটা আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির সংসদের কথা আমাদের মনে করিয়ে দিচ্ছে না? মনে করে দিচ্ছে। ধন্যবাদ। মাহবুব ভাইয়ের বক্তব্য কিছু অভিযোগ আছে, অভিযোগ নিয়ে আমি প্রশ্ন করতে চাই। যদি বলি সংসদে আজকে রাজাকারদের বিষয়ে শোক প্রস্তাব গ্রহণ করার বিষয়টা উঠে আসছে। পররাষ্ট্রনীতি জানে না, সামাজিক ভারসাম্য নীতি সম্পর্কে নারীদের বিষয়ে কি তাদের তার পরিকল্পনা জামায়াতের, সেই বিষয়ে জানে না, এমন একটি দল এখন বিরোধী দলে আছে। কি উত্তর দেবেন? দেখেন, প্রথম কথা হচ্ছে আপনি যে প্রথম যে ভাষাটা ব্যবহার করলেন সেটা হচ্ছে রাজাকারদেরই শোক প্রকাশ, শোক প্রস্তাব শোক প্রস্তাব। এটা আমি বলি না, মাহবুব ভাই বলেছে। এই শোক প্রস্তাবটা কে করেছে? বিএনপির পক্ষ থেকে প্রথমে চিফ হুইপ প্রস্তাব করেছে। কিছু নাম মিসিং ছিল পরবর্তী, কারণ আপনি জানেন বিএনপির 3 জন মন্ত্রী এই যে ট্রাইব্যুনাল, যে ক্যাঙ্গারু ট্রাইব্যুনাল বলে, সেই ট্রাইব্যুনালে ফাঁসি দেওয়া হয়েছে। একজন হচ্ছে সালাউদ্দিন সাহেব, আব্দুল আলিম সাহেব, আব্দুল মমিন সাহেব, 3 জন। এখন আপনি এই যে নতুন সরকার 5 আগস্টের পর নতুন সরকার আসার পর, অন্তর্বর্তীকালীন সরকার আসার পরে বিচার ব্যবস্থা আমরা দেখেছি, আগে যারা বিচারক সবাই চলে গিয়েছে, নতুন করে নিরপেক্ষ বিচার ব্যবস্থা তৈরি করা হয়েছে রেফাত সাহেবের নেতৃত্বে, প্রধান বিচারপতি রেফাত সাহেবের নেতৃত্বে। সবাই মেনে নিয়েছেন। সে রেফাত সাহেবের যে অ্যাপ্লাই ডিভিশনে যে ফুল বেঞ্চ, তারা কি বলেছে? এটিএম আজহার সাহেবকে ফাঁসি দেওয়া হয়েছে। সে ফাঁসির রায়ে ওনাকে যখন খালাস দেওয়া হয়েছে তখন বলেছে মাস মিসক্যারেজ অফ জাস্টিস। পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বিচারের নামে সবচেয়ে বড় অবিচার হয়েছে এটি। আপনি দেখেন, যে রায়টা দিয়েছে এর আগের অ্যাপ্লাই ডিভিশন ফাঁসি দিয়েছে, সে রায়কে নিরপেক্ষ একটা বিচার প্যানেল বলেছে এটা হচ্ছে বিচারের নামে সবচেয়ে বড় অবিচার। কারণ সেখানে একজন সাক্ষী তার নিজের নাম, বাবার নাম বলতে পারে না, তার বাবার নাম তাকে জেরাতে প্রশ্ন করেছে, বাবার নাম বলতে পারে না। পরবর্তী দেখা গিয়েছে সে এই আসামিদের নাম বলতে পারছে। আপনি দেখেন সাইদি সাহেবের যে মামলায়, মূল মামলা, ওনাকে প্রথমে ফাঁসি দেওয়া হয়েছিল বিশাব আলী হত্যা মামলা। সেই বিশাব আলী হত্যা মামলা আর বিশাব আলীর স্ত্রী নিজেই 1971 সালে পরবর্তী 30 সালে মামলা করেছেন। সেই মামলা আসামিদের, স্পেসিফিক আসামিদের নাম ধরে মামলা করেছেন, এফআইআর করেছেন। তিনি একটা বই লিখেছেন, সে ওই মামলার মধ্যেও সাইদি সাহেবের নাম নেই। যে বইটা লিখেছেন সেই বইটার মধ্যে নাম নেই। শুধুমাত্র নামের মিল থাকার কারণে, নামের মিল থাকার দেলু রাজাকার সাজিয়ে দেলাওয়ার হোসেন সাইদিকে আমরা ফাঁসির আদেশ দেওয়া হয়েছিল। তার মানে এই যে একটা বিচার ব্যবস্থা, ক্যাঙ্গারু কোর্ট, এটা তো স্বীকৃত, এটা তো স্বীকৃত। সেই স্বীকৃত ক্যাঙ্গারু কোর্ট প্রশ্ন করে শেষ করেছি। এই জায়গায় একটা প্রশ্ন করি, আপনার সুবিধা হবে। সেটা হচ্ছে বিগত 17 বছরে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে আপনারা এখন ক্যাঙ্গারু কোর্ট বলছেন, এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, এখন যে ট্রাইব্যুনালে শেখ হাসিনার ফাঁসি হলো বা মৃত্যুদণ্ড দেওয়া হলো, কয়েক বছর পর সেটাকেও কি ক্যাঙ্গারু ট্রাইব্যুনাল বলবে কিনা? না না, বুঝতে হবে আপনাকে, কোর্ট কখন ক্যাঙ্গারু হয়। কোর্ট অবয়বের ক্যাঙ্গারু হয় না, বিহেভে ক্যাঙ্গারু হয়, আচরণে ক্যাঙ্গারু হয়। আপনি দেখেছেন এবারে যে বিচার ব্যবস্থা প্রকাশ্য সারা বিশ্ব দেখেছে, ভিডিও লাইভ করেছে, সারা বিশ্ব দেখেছে। আপনি 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 সেটা করতেন। আপনি যখন আপনি যে বিচার করলেন এত বছর আগে, 40-45 বছর আগের ঘটনা নিয়ে আপনি বিচার শুরু করলেন, বিচার তো শুরু করলেন, আপনি সেই বিচারটা আপনি প্রকাশ্য করতেন। আপনি তো স্কাইপ কেলেঙ্কারি দেখেন না, আপনি কোথায় থেকে কি রায় হচ্ছে সব বলে দিচ্ছে। একজন শেখ হাসিনা তো একজন প্রধান বিচারপতি ছিলেন, কি প্রধান বিচারপতি যাকে, হ্যাঁ সিনহা সাহেব, তিনি তার বইতে কি লিখেছেন? তাকে লাত্তি মেরে ফেলে দেওয়া হয়েছে। অর্থাৎ প্রধান বিচারপতি কি অবস্থা, তাকে লাত্তি মেরে ফেলে দেওয়া হয়েছে। তিনি বলেছেন তো তাকে কিভাবে এ করা হয়েছে এর রায় দেওয়ার জন্য, বলেছে তো। এগুলো তো দৃশ্যমান, এগুলো তো দৃশ্যমান। কিন্তু বর্তমান কোর্টটা তো ওপেনলি করেছে, সকল রেকর্ড আছে আপনার এখানে। এই সাক্ষী আছে যিনি রাজসাক্ষী হয়েছেন, তাদের মধ্যে একজন রাজসাক্ষী তো হয়েছেন, সবকিছু ওপেন। তো তাহলে আপনি আচরণের কারণে সেটাকে ক্যাঙ্গারু কোর্ট। তো সুতরাং আজকে আপনি এই যে যাদেরকে এভাবে 17-18 বছরে বিএনপি 3 জনকে, জামাতের 7 জনকে, বিনা 7 জনকে ক্যাঙ্গারু কোর্ট বানিয়ে হত্যা করে, সেটা তো শোক প্রকাশ করতে হবে। সেটা সরকারি দল করছে, জন্য সরকারি দলকে আমরা ধন্যবাদ জানাই। কারণ যাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে তাদের ছেলেরা আজকে সংসদে। আপনি দেখেন মীর কাসেম আলী সাহেবের ছেলে আরমান, ব্যারিস্টার আরমান সাহেব, উনি সংসদে আছে। মতিউর রহমান নিজামী সাহেবের ছেলে আছে, সালাউদ্দিন কাদের সাহেবের ছেলে হুমায়ুন কাদের চৌধুরী আছে সংসদে। জনগণ তো তাদেরকে ভোট দিয়েছে। এটিএম আজহার সাহেব, যিনি ফাঁসির অল্প বাকি ছিল যেহেতু ফাঁসি দেওয়ার, সেটিএম আজহার সাহেব বিপুল ভোটে 2/3 ভোট পেয়ে উনি কি সংসদ সদস্য হয়েছেন। তার মানে কি, মানুষ তো ভোট দিয়েছে, মানুষ তো ভোট দিয়েছে আপনাকে। একটা মানুষ এত খারাপ ছিল, তারপরে এত বছর পর মানুষ তাকে ভোট দিচ্ছে। জি। তো সুতরাং এগুলো একটা রাজনৈতিক খেলা ছিল। সেই রাজনৈতিক খেলা কিন্তু দৃশ্যমান ছিল।
যে সরকার তার নিজের ছাত্রদের উপরে, সন্তানদের উপরে শুধুমাত্র ক্ষমতা টিকে থাকার জন্য 1000 1500কে হত্যা করতে পারে, সে শুধুমাত্র নির্বাচন থেকে ম্যানেজ করার জন্য, ক্ষমতা থেকে ম্যানেজ করার জন্য 40-45 বছর আগের ইতিহাসকে টেনে নিয়ে এসে সে ফাঁসিও দিতে পারে। এটা স্বাভাবিক বিষয়। জি, ধন্যবাদ আপনাকে মাহবুব আজিজ। আজকে রাষ্ট্রপতির ভাষণ আপনি শুনেছেন কিনা আমি জানি না, যদি আমি যেটুকু শুনেছি সেখানে তিনি বলেছেন, যদি আপনার সম্পর্ক কোনো কথা থাকে আপনি বলবেন, কিন্তু তার আগে আমি প্রশ্নটা করে রাখি। তিনি বলেছেন আওয়ামী লীগ সরকার বাংলাদেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়ে 2001 সালে ক্ষমতা থেকে বিদায় নিয়েছিল এবং পরে বেগম খালেদা জিয়া এসে দুর্নীতি দমনে বিভিন্ন পদক্ষেপ নিয়েছিলেন। তার উদ্যোগের ফলেই বাংলাদেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হওয়ার কলঙ্ক থেকে মুক্তি পেয়েছে, তিনি মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। দেখুন, ক্ষমতা কেন্দ্রিক রাজনীতির যে পরিহাস, এগুলোই তার চমৎকার উদাহরণ। কিন্তু আমরা আগে শুনতাম বিএনপির উপরে সেই অভিযোগটা ছিল, তারা ওটাই ক্ষমতা কেন্দ্রিক রাজনীতি। এই যে যা যা শুনলাম সব ক্ষমতা কেন্দ্রিক রাজনীতির উপহাস। রাষ্ট্রপতির আমি শেষ করি যে ক্ষমতার রাজনীতি, এটা ক্ষমতার প্রেসিডেন্ট এবং ক্ষমতা কার হাতে, সেটাই প্রতিধ্বনি হয়ে আসছে। আপনি দেখুন, তিনি বললেন যে নিরপেক্ষ বিচার ব্যবস্থা এখন ক্যাঙ্গারু ছিল, এখন সিংহের বিচার ব্যবস্থা। সিংহের বিচার ব্যবস্থা কি হচ্ছে? 256 জন সাংবাদিকের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়ে গেছে এবং কেউ যখন একটু বেশি কথা বলছে তাকে জোর করে জেলে দিয়ে রাখা হচ্ছে, সাংবাদিকরাও আছেন। এটা খুব চমৎকার সিংহ বাঘের বিচার ব্যবস্থা। আরও বেশি কথা বললে হয়তো আইন অবমাননা হয়ে যাবে। এবং আপনি দেখুন যে কিভাবে 5ই আগস্টের পরে আমাদের নাম করা যারা সন্ত্রাসী তারা কি করে বেরিয়ে এলো দিব্যি। এটা চমৎকার নিরপেক্ষ বিচার ব্যবস্থা ছিল। এবং এই যে 1 কোটি টাকার, আপনারা জানেন তো সম্প্রতি যে কেলেঙ্কারি ফাঁস হলো এবং এগুলো সবই আমরা জানি। এবং যেই ট্রাইব্যুনালে এই বিচারটা হলো, যেটা নিয়ে এত কথাবার্তা বলে যাবেন, ওখানেই কিন্তু আবার আওয়ামী লীগের ওই ট্রাইব্যুনালে বিচারটা করা হচ্ছে। তখনই তো আসলে বোঝা গেছে সরকারের উদ্দেশ্যটা কি। প্রশ্ন তাকে, সে ওই জায়গাটাকে সমান নিয়ে যেতে চাচ্ছে ওই যুদ্ধাপরাধের সাথে, 1500 মানুষের হত্যার সাথে, 30 লক্ষ মানুষের হত্যার সাথে সহযোগিতা এবং স্বয়ংক্রিয়ভাবে যেই আত্মসমর্পণের দলিলে যেখানে লেখা আছে যে পাকিস্তানি বিমান, নৌ এবং এই সেনাবাহিনীর পাশাপাশি সিভিল আর্মড ফোর্স, যেটা সাধারণের যেই একটা বাহিনী, তারা সেখানে আত্মসমর্পণ করে। এই সিভিল আর্ম ফোর্স মানে জামাতে ইসলামী। 14ই ডিসেম্বরের ঘটনা আজকে জামাত ইসলামী সেটা পরিবর্তন করে তারা বলছে ভারত এখানে এসে 14ই ডিসেম্বরে আমাদের বুদ্ধিজীবীদেরকে মেরে ফেলেছে। কাজে কদিন পরে শোনা যাবে জাতির পিতা গোলাম আজম, সেটাও আমরা শুনতে পারবো, কারণ ওই যে ক্যাঙ্গারু কোর্ট তো সব কিছু তখন ক্যাঙ্গারুর চোখে দেখা হয়েছিল। কাজেই এই যে ক্ষমতা কেন্দ্রিক রাজনীতি, আজকে যারা ক্ষমতায় বসে আছেন তারা ইতিহাস নির্মাণ করবেন। তারা বলবেন যে আমরা এত ভোট পেয়ে এসেছি, তা আপনাদের ভোট কি করে এই চুম্বকের পাহাড়ের মতো কোন বেনিয়াসহ কলা আপনারা দেখলেন? মানুষ তো একটি কালার বা দুটি কালার দেখে, আপনারা একসাথে 7 রং কি করে আবিষ্কার করলেন? আপনি দেখুন যে এই ভোটগুলো, আপনি জাতীয় পার্টির যে পরিণতি, সেই পরিণতিই তো হতো আওয়ামী লীগের, তাই না? তারা তো এতগুলো খুন করেছে, তারা এত স্বৈরাচারী শাসন কায়েম করেছে, তাহলে ভোটে আসতে দিলেন না কেন? এত কিসের ভয়? আপনাদের অহর্নিশ মনে হয় দুঃস্বপ্নেও আওয়ামী লীগ আপনাদের সত্য হয়। এই যে 32 নাম্বার, আপনাদের এত হত্যার যে বিষয়গুলো আসছে, সেই 71 থেকে আমরা সবগুলো হত্যা নিয়েই তো আমরা দাবি করব। কিন্তু 15ই আগস্টের যে এই 8 বছরের শিশুটির হত্যা, রাসেলের, এই দেওয়ালের মধ্যে যে দাগগুলো ছিল গুলির, এই চিহ্নগুলো কি শুধুমাত্র একটি পরিবার? আপনি দেখুন তো ভারতীয় উপমহাদেশে স্ত্রী, পুত্রবধূ সহ বাড়ি ঘরের শুদ্ধ একটা সব অংশে নিহত করার ঘটনাটি আর কোথায় আছে? ভারতে তাদের ইন্দিরা গান্ধী মারা গেছে, পাকিস্তানে মারা গেছে কয়েকজন, একা আমাদের এখানে জিয়াউর রহমান মারা গেছে। কিন্তু স্ত্রী, পুত্র, কন্যা একেবারে সব কেন মারতে হলো? তার মানে তার শিকড় কোন জায়গায় প্রথিত ছিল? এই প্রশ্নগুলোর উত্তর কোথায়? সে তাকে কেন আটকানোর জন্যই আজকে কিন্তু এই বর্ম এত বড় হয়ে আসছে। যেই দক্ষিণপন্থী রাজনীতির বিরুদ্ধে মানুষ 2 হাত ভরে ভোট দিল এই 12ই ফেব্রুয়ারি বিএনপির পক্ষে, সেই বিএনপি মুক্তিযুদ্ধের পক্ষে বা মুক্তিযুদ্ধের আদর্শে, কারণ বাংলাদেশ হঠাৎ করে একটা আটকা কিন্তু এই স্বাধীনতা পায়নি। তারা ইসলামপন্থী পাকিস্তানি এবং ভারতপন্থী, ভারত থেকে আলাদা হলো কি করে? ধর্ম নিরপেক্ষতার মাধ্যমে। এবং এই যে এই স্বাতন্ত্র্যবোধ, সেই যাত্রা তো পেছন থেকে টেনে আনলো। আপনি 3 বছর তো হজই করতে দেয়নি সৌদি আরব, এই 72, 73, 74-এ। আমাদের অনেকগুলো দেশ আমাদেরকে স্বীকৃতিই দেয়নি বঙ্গবন্ধু নিহত হবার আগ পর্যন্ত।
তার মানে তারা চায়নি যে এখানে একটা ধর্মনিরপেক্ষ দেশ হোক, কারণ এই সাবকন্টিনেন্টে তার কেউ নাই এরকম। তোমাদের কি দরকার? কারণ আমরা গরিব মানুষ, আমাদের তো পরকাল ছাড়া কোনো কাল নাই। তা আমরা কেন বাবা এই কালে আমরা চাইবো? এখন আমাদের যে গণঅভ্যুত্থান 24-এর, আমরা তো ভাই পরকালে গিয়ে চাকরি চাই না। আমরা তো পরকালে গিয়ে আমাকে বিচার আচার করবেন, আমার আল্লাহর সাথে তো আমার দেন দরবার হবে। সেখানে এই সাম্প্রদায়িক দলগুলো তো এইখানেই দেন দরবার করে ফেলতে চাইছে। তারা চাইছে যে নারীরা শীর্ষ আসনে বসতে পারবে না। তারা চাইছে, তারা এখন দেখেন যে এনসিপি নারীদের কল্যাণে এই পর্যন্ত এলো, যখন চারপাশে এতখানি আওয়াজ উঠছে তখন নারীদের জন্য আলাদা একটা সংস্থা খুলে বসলো এবং নানান রকম ফ্রন্ট খুলছে। তারপরেও তারা বলে না যে মূল ধারায় নেতৃত্বটা নারীদের থাকতে হবে। এবং এই যে আজকের আন্দোলন 16 জুলাইতে এই হাজার হাজার মেয়ে যদি না নামতো রাস্তায়, এই আন্দোলন এই পর্যন্ত আসে না। তখন তো পোশাক নিয়ে কথা হয়নি, তখন তো বলা হয়নি যে মেয়েরা নারীরা রাতে একটা সময় কেন বাইরে। তখন যে অসাম্প্রদায়িক গান ছিল, মুক্তির মন্দিরে সোপানো তোলে গান ছিল, সেই গানগুলো কোথায় গেল? গানের উপরে এত হামলা কেন? ছায়ানট কেন ভাঙে? কারণ আমাদের এই পেছন দিকের যাত্রাটা বড়ই দুর্বিষহ যাত্রা, এবং এই যাত্রায় আমাদের একটা নিজেদের বর্ম দরকার। যে শক্তিশালী বিরোধী দল যদি না থাকে, তাহলে তো যে আওয়ামী জাতীয় পার্টি যা হয়েছে, তখন বারবার বলা হয়েছে বিএনপি এবং জামাত মানে আগুন লাগায়, বিএনপি জামাত মানে রাজাকার, বিএনপি জামাত মানেই ধ্বংস চায়। এখন বলা হবে ভারতীয় দোসর মানে আওয়ামী লীগ, ভারতীয় দোসর মানে এরা ধ্বংস চায়, এরা কোনো উন্নয়ন চায় না। আমরা যা চাই, আমরা খালি উন্নয়ন চাই। এইটাই বলা হয় ক্ষমতা কেন্দ্রিক রাজনীতি। আমি একটু শেষ করি। আমাদের এই যে ক্ষমতা কেন্দ্রিক রাজনীতিতে প্রগতিশীলতা, মুক্ত মত, মুক্ত বুদ্ধির চর্চা আড়াল হয়ে যাচ্ছে। আমরা কিন্তু এই তরুণ এনসিপি নেতাদেরকে দেখলাম না যে তারা কেন এই প্রগতিশীলদের সঙ্গে একটা বৈঠক কেন তারা করতে পারলো না। তারা কেন ক্ষমতার পেছনে, কারণ ওই যে ক্ষমতা থেকে তাদের জন্ম, সেই আপেল খেতে খেতে তারা এই ক্ষমতার ভেতরেই থাকতে চাইছে। এবং তারা নিজেরা মিলে কখনো আওয়ামী লীগ এদেরকে বাদ দিবে, কখনো বিএনপি জামাত ওদেরকে বাদ দিবে। এই তো আমরা দেখে আসছি, ভবিষ্যতেও হয়তো তাই দেখবো। জি, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। যদি আল মোহাম্মদ রাসেল কিছু বলতে চান খুব বলবেন, কিন্তু তার আগে আমি একটু প্রশ্নটা করে রাখি। 2024 সালকে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের গুরুত্বপূর্ণ সময় বলে উল্লেখ করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। তার মতে এই সময়ে সকলের সম্মিলিত আন্দোলনে ফ্যাসিস্ট সরকারের পতন ঘটে, হাজারো শহীদের রক্তের উপর দিয়ে তাবেদার ও ফেসিবাদ মুক্ত নতুন গণতান্ত্রিক বাংলাদেশের সূচনা হয়েছে। তো আওয়ামী লীগকে ফেসিস্ট বা তো ফেসিবাদ আখ্যা দেওয়ার পরও কেন আপনারা বিরোধী দল রাষ্ট্রপতিকে কেন আপনারা গ্রহণ করতে পারছেন না? দেখেন, প্রথম কথা হচ্ছে, যেহেতু শুরুতে বললেন যে এই মাহবুব ভাইয়ের কিছু বিষয় নিয়ে আসার জন্য, দেখেন মাহবুব ভাই একটা কথা বললেন, সেটা হচ্ছে এই যারা কোলাবোরেটর ছিল, দালাল ছিল, এরা বেশিরভাগই জামাত ইসলামের ছিল। দেখেন, প্রথম কথা হচ্ছে 1971 সালে যারা যুদ্ধ অপরাধী ছিল, আমাদের জেনেভা কনভেনশন এলাকার যুদ্ধ অপরাধী, তারা যারা হচ্ছে সৈনিক সদস্য, এই সেনাবাহিনীর সদস্য ছিল, তারা ছিল সেখানে প্রায় 90,000 সিমলা চুক্তি এবং দিল্লি চুক্তির মাধ্যমে সবাইকে পাঠিয়ে দেওয়া হয়েছে। তারপরে দেখেন কোলাবোরেটর একটা দালাল আইন করা হয়েছিল, কোলাবোরেটর অ্যাক্ট 1970 মেবি 3, একটা কোলাবোরেটর অ্যাক্ট করা হয়েছে। এটার অধীনে প্রায় আপনার 2800 মামলা হয়েছে, 37,000কে আসামি করা হয়েছে। তার মধ্যে প্রায় আপনার 750 জনকে সাজা দেওয়া হয়েছে। যে 37,000কে আসামি করা হয়েছে, 2800 মামলা হয়েছে, একজনও যাদেরকে এবার ফাঁসি দেওয়া হয়েছে তাদের নাম ছিল না। তাহলে আপনি তখন তো দৃশ্যমান, এখন যেমন জুলাই যে মামলাগুলো হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন, আসামি কারা আমরা দৃশ্যমান, কে অর্ডার করছে দৃশ্যমান, তখন তো এটি দৃশ্যমান ছিল। তো তাহলে তারা যদি এত দালাল ছিল, এতই মূল ছিল, তাহলে প্রত্যেকের নামে মামলা থাকতো, কিন্তু মামলা তো ছিল না। তারপরে মাহবুব আরেকটা বিষয় বললেন, সেটা হচ্ছে ধর্ম নিরপেক্ষতার কারণেই পরবর্তীতে বাংলাদেশটা এটা চেতনা নিয়ে আলাদা হয়েছে। আপনি দেখেন, আমাদের প্রথম স্বাধীনতা ঘোষণাপত্রটা আপনি দেখেন, মূলনীতি ছিল 3টা: সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার। সেখানে ধর্ম নিরপেক্ষতা ছিল, সমাজতত্ত্ব ছিল না। কিন্তু আপনি যখন কনস্টিটিউশন তৈরি করলেন, আপনি কোনো একটি দেশে থেকে কপি পেস্ট করে কিছু জিনিস, আমি পুরো বলিনি, মেইন বিষয়গুলো ধর্মনিরপেক্ষবাদ, আপনি এই জিনিসগুলো এখানে নিয়ে আসলেন। তার মানে আপনি দেখেন, আপনি এই যে এই সংবিধানে যারা গণপরিষদ তৈরি করা হয়েছিল, তখন গণপরিষদের মেম্বার কারা ছিল? তারাই ছিল যারা পাকিস্তানের সংবিধান তৈরি করার জন্য নির্বাচিত হয়েছিল, 70 নির্বাচনে নির্বাচিত হয়েছিল। তাদেরকে নিয়ে পরবর্তীতে গণপরিষদ তৈরি করে সংবিধান তৈরি করা হয়েছে। তার মানে আপনি তো ইতিহাস বলবেন, কিন্তু ইতিহাসটা তো আপনি বুঝতে হবে, ইতিহাসের কার কি ভূমিকা ছিল।
তারপরে আপনি আরেকটা কি প্রশ্ন করলেন একটু আমাকে? আমি রাষ্ট্রপতির বক্তব্যের কথা বলছিলাম। রাষ্ট্রপতি কি রাষ্ট্রপতি তিনি বলেছেন 2024 সালকে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ সময়, একটা কথা, এবং এই সময়কালে সম্মিলিত আন্দোলনে ফ্যাসিস্ট সরকারের পতন ঘটে। তো নিজেই তো নিজেকে ফ্যাসিস্ট ঘোষণা করেছে বা আওয়ামী লীগকে ফ্যাসিস্ট ঘোষণা করেছে। রাষ্ট্রপতির এরপরও আপনি কি আপনার জানেন বিরোধী দলগুলো আপনারা কেন ভাষণ সরকারের বিপক্ষে, মানে রাষ্ট্রপতির আপনি বিপক্ষে? রাষ্ট্রপতির ভাষণ যে একটা ক্যাবিনেটে পাশ করতে হয় জানেন, লিখিত বক্তব্য। রাষ্ট্রপতি যে বক্তব্যটা দিয়েছে এটা ক্যাবিনেটে পাশ করা হয়েছে, ওনারা লিখে দিয়েছেন। আর উনি হচ্ছে একজন রিডার হিসেবে, আপনার নিউজ প্রেজেন্টার যারা আছে তারা তো নিউজ পড়ে, তাদেরকে আপনারা যেটা লিখে দেন এটাই পড়বে। তাদেরকে যদি বলেন গর্তে পড়ার জন্য গর্তে পড়বে, যেটা বলবেন নিজেকে গালি দেওয়ার জন্য সে পড়তে যাবে, নিজেকে গালি দিবে। এখন ব্যাপারটা হচ্ছে এটা বলে আপনি ফ্যাসিস্ট বলে আপনি কি আপনার অপরাধ আড়াল করতে পারবেন? যে রাষ্ট্রপতি নিজেই আজকে আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে বলেছেন, খাম্বা শব্দটি ব্যবহার করেছেন। এ রাষ্ট্রপতি বলেছেন শেখ হাসিনা দুলা যদি তার পড়ে তাহলে সেই মুগ্ধ। এই রাষ্ট্রপতি নিজেই ঘোষণা করেছে আমি ছাত্রলীগের নেতা ছিলাম। তো সে রাষ্ট্রপতির কনসিকুয়েন্স তো আমরা জানি। তো সুতরাং এই রাষ্ট্রপতি এখন মুখে বললেই, তো মুখে যদি এভাবে বলে তাহলে শেখ হাসিনা এসে যদি মুখে বলে আপনি সব শেষ হয়ে যাবে, তার অপরাধ সব শেষ হয়ে যাবে না। তো সুতরাং আপনি বক্তব্য দিয়ে তাকে এই বাংলাদেশের বন্ধু বানাবেন, এটা তো সুযোগ নেই। এই বক্তব্যটা তো রাষ্ট্রপতির বক্তব্য। এই জন্য তো জুলাই সনদটা দরকার। জুলাই যে সংস্কারে সেখানে তো রাষ্ট্রপতি ক্ষমতা বৃদ্ধিকরণ, আপনার প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির যে ক্ষমতার ভারসাম্যতা সেটা তো দরকার। আপনি তো এই পর্যন্ত রাষ্ট্রপতির কি কি ক্ষমতা আছে আপনি বলেন তো? একটা রাষ্ট্রপতি শুধুমাত্র প্রধানমন্ত্রীর অনুমতি ছাড়া প্রধানমন্ত্রীর অনুমতি ছাড়া দুইটা কাজ করতে পারে। একটা হচ্ছে প্রধানমন্ত্রীর শপথ পড়াইতে পারে, মানে তার যত আপনি দেখেন এই যে সংসদ ভাঙ্গা, রাষ্ট্রপতি সংসদ ভেঙে দিলেন, এর ক্ষমতা তার নেই। সংসদ ভাঙতে হলে প্রধানমন্ত্রীর অনুমতি লাগবে। কিন্তু এই রাষ্ট্রপতি একবার বলেছেন প্রধানমন্ত্রী তার কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন, কিছুদিন পরে আবার বললেন যে পদত্যাগপত্র জমা দেন না। এই রাষ্ট্রপতি বলেছেন। এই রাষ্ট্রপতি দেখবেন কয়দিন পরে বলবে সংবিধান আলাদা 29 সাল পর্যন্ত শেখ হাসিনা হচ্ছে প্রধানমন্ত্রী। এই রাষ্ট্রপতি বলবেন, দেখেন আপনি ওয়েট করেন, সময় বলবে, আপনি দেখেন। জি, যদি আমি একটু যুক্ত করতে চাই যে উনি বললেন যে ইতিহাস তো জানতে হবে, ক্ষোভ প্রকাশ করলেন ইতিহাস জানি না। আসলে ইতিহাস জানতে হবে। 23 বছর যে 47 থেকে 71 আকাশ থেকে পড়েনি, সেখানেই ঘটেছে সত্যিকারের ঘটনাটি। সেখানে 1963 সালে রবীন্দ্রনাথকে নিষিদ্ধ করা হয় এবং তখন বলা হয় যে বাংলা একটা হিন্দুয়ানি ভাষা, সেখানে যুক্ত করতে হবে নানান রকম, জোর করে কিছু শব্দ যুক্ত করতে হবে। তখন শামসুর রহমান একটা কবিতা লেখেন, সেই কবিতাটির নাম বর্ণমালা, আমার দুঃখিনী বর্ণমালা। সেখানে দুটো পংক্তি আছে এরকম: তোমার মুখের দিকে এখন আর যায় না তাকানো, তোমাকে ঘিরে এখন খিস্তি খেউরের পৌষ মাস। খিস্তি খেউর মানে তো বোঝেন আশা করি। আমরা খিস্তি খেউর শুনিনি। আমরা শুনিনি যে মঞ্চে যাদেরকে বলা হচ্ছে বিরাট বড় নেতা বানিয়ে দেওয়া হলো, কি এই মঞ্চ সেই মঞ্চে কি সব শব্দ বলা হচ্ছে, এই তো খিস্তি খেউর। এবং সেই তো তা এখন আর বাংলা ভাষার দিকে যায় না তাকানো, ইনকিলাব জিন্দাবাদ, কি আজাদি ইত্যাদি, সেগুলো কিন্তু 24-এর গণ অভ্যুত্থানে ছিল না। এবং ইতিহাসের এই যে বললেন যে অন্য একটি দেশের অনুবর্তন, ধর্মনিরপেক্ষতা এই উপমহাদেশে সবচেয়ে আগে বাংলাদেশের এসেছে। এটা নিয়ে অনেক বিস্তর আলোচনা। এটা ইন্ডিয়ান কনস্টিটিউশনেও নাই, পাকিস্তানে তো নাই, এটা বাংলাদেশেই এসেছে। কোথার থেকে এসে 3টি গ্রন্থ আপনারা পড়লে বুঝবেন, সেটা বঙ্গবন্ধুর আত্মজীবনী 3টিতেই লেখা আছে কোত্থেকে এগুলো এসেছে। এবং কাজেই হুট করে এটা বলা যাবে না। আমাকে আর একটু সময় দিতে হবে। যে ছাত্রলীগের নেতা ছিলেন রাষ্ট্রপতি, ছিলেনই তো। কারণ এই যে আমরা সারজিদ আলমের বক্তব্য শুনি, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা ভিপি হয় তারা শুনি, আমরা 86 সালে এই জামাত এবং আওয়ামী লীগকে একসাথে জোটবদ্ধ হয়ে যে রাজনীতি করতে দেখেছি, আমরা আওয়ামী লীগের নেত্রীকে গোলাম আজম সাহেবের সাথে একসাথে আমরা জোট করতে দেখেছি। কাজেই এই ক্ষমতা কেন্দ্রিক রাজনীতি কে কখন কার সঙ্গে মিত্র হয় এবং তার কি স্বার্থ, সেই স্বার্থ থেকেই আসলে মুক্তিযুদ্ধটাকে আলাদা করে রাখা উচিত। সেটাও যেহেতু এখন হচ্ছে না, সেটাই আমাদের সবচেয়ে সংকটের ব্যাপার। আপনি কি 1 সেকেন্ড বা 30 সেকেন্ডে বলবেন কিনা ক্ষমতা কেন্দ্রিক রাজনীতি থেকে বের হতে পারবে? যে বললো যে ভারতের সংবিধানে সেকুলারিজম নেই, ভারতের সংবিধানের প্রিয়াম্বলে সরাসরি বলা আছে সভরিন সোশ্যালিস্ট সেকুলার ডেমোক্রেটিক। কোন সালে সেটা হয়েছে? রিপাবলিক। কোন সালে? এটা প্রথম তাদের 50-এর পরবর্তী প্রথম যখন তাদের সংবিধান হয়। ভারতের তো হচ্ছে 47-49-এ তাদের সংবিধান হয়েছে। যে সংবিধানে ধর্মনিরপেক্ষতা প্রধান স্তম্ভ হিসেবে ধর্মনিরপেক্ষতা, সে ধর্মনিরপেক্ষ থেকেই পরবর্তীতে 71 সালে এই ভারতের ধর্মনিরপেক্ষতা থেকে আমাদের এখানে আপনি তো ঘোষণাপত্রের মধ্যে থাকতে হবে এটা। আপনি যে স্বাধীনতা ঘোষণাপত্র, এটাই তো আমাদের প্রথম কনস্টিটিউশন। বাংলাদেশের প্রথম কনস্টিটিউশন হচ্ছে স্বাধীনতা ঘোষণাপত্র।
স্বাধীনতা ঘোষণাপত্রের আলোকেই কিন্তু যুদ্ধ হয়েছে। সেই ঘোষণার মধ্যে আছে মূলনীতি এবং কি ছিল, যুদ্ধের সময় তাদের যখন চেতনা কি, ইসলামিকরা চেতনা কি ছিল এভাবে সেটা ছিল। ধর্ষণ এবং খুনে জড়িত হলো, তখনই তাদেরকে আটকানোর জন্য ধর্মনিরপেক্ষতা তৈরি হলো এবং সেই ইসলামিস্টরা আবারও নতুন নতুন কায়দায় আমাদেরকে নানানভাবে নিপীড়নের চেষ্টা করছে। ধন্যবাদ দুজনকে। ৭১ পরে খুন কারা ধন্যবাদ। করেছে এটা তো দুজন- সবাই জানে। জি, ৭১ পরে জি। এ বাহিনী তৈরি করে, রক্ষী বাহিনী তৈরি করে কারা খুন করেছে এটা তো আমরা সবাই জানি। জি ধন্যবাদ। ৩ বছরের খুনি হয়তো অসংখ্য ২০,০০০ বামকে হত্যা করা হয়েছে কি এটা তো আমরা এই জানি। হচ্ছে মুখস্থ, যার কোনো অসংখ্য সত্যতা ধন্যবাদ নাই। দুজনকে আজকের আলোচনায়। দর্শক, এতক্ষণ আলোচনা ছিলেন মাহবুব আজিজ, সাংবাদিক ও কলামিস্ট, আর ছিলেন আল মামুন রাসেল, আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। দুজনকে অসংখ্য ধন্যবাদ আজকের এই প্রাণবন্ত আলোচনায় দুজন যুক্ত থাকবার জন্য। সেই সাথে দর্শক, আপনারাও আজকের এই আর প্রাণবন্ত আলোচনায় উপভোগ করবার জন্য আপনাদেরও প্রাণঢালা অভিনন্দন, শুভেচ্ছা জানাচ্ছি। সেই সাথে আগামী সপ্তাহে রবি থেকে বৃহস্পতিবার চ্যানেল সংলাপ অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই।